আসসালামু আলাইকুম। ইউটিউব পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান ক্লাসটি করব সপ্তম শ্রেণীর। অর্থাৎ সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের আজকে আমরা ক্লাসটি করব এবং আমাদের অধ্যায়ের নাম হচ্ছে তাপ ও তাপমাত্রা। খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে? সো তোমরা যারা আমাদের মধ্যে ইতিমধ্যেই জয়েন হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো জয়েন হও নাই তারা কিন্তু দ্রুত জয়েন হতে পারবা এবং তাদেরকে জয়েন করার দায়িত্ব কাদের? যারা এখন জয়েন আছো, ঠিক আছে? তো তোমরা তোমাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে বলে দাও যে তারা যেন খুব দ্রুত আমাদের ক্লাসে জয়েন হয়। আমরা খুব অল্প সময়ের মধ্যে ক্লাসে শুরু করব, ঠিক আছে? ওকে। সো যারা জয়েন হয়েছে তারা কিন্তু খুব দ্রুত জানিয়ে দাও এবং জানাও যে আমাদের সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমাদের কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা। যদি ঠিকমতো শোনা যায় এবং বোঝা যায় তাহলে আমরা আমাদের ক্লাসে পরবর্তী ধাপে চলে যাব। অর্থাৎ আমাদের পড়াশোনায় চলে যাব। ওকে। তার আগে আমরা জাস্ট ১ মিনিট ওয়েট করছি তোমাদের জন্য। যারা এখনো ক্লাসে জয়েন করো নাই, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে তোমরা কিন্তু কি করতে পারো? নোটিফাই করতে পারো। তাদেরকে বলতে পারো যে আমাদের ক্লাসটি কিন্তু শুরু হচ্ছে। সো তারা যেন খুব দ্রুত জয়েন হয়। ঠিক আছে? ওকে। চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আজকে। তো আমরা আজকে পড়বো কি? পড়বো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তাপ ও তাপমাত্রা। ঠিক আছে? আমি আছি তোমাদের সঙ্গে আমিনুল ইসলাম, ইডু পরিবারের ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স ইনস্ট্রাক্টর হিসেবে। ওকে। সো আজকে আমরা পড়বো তাপ ও তাপমাত্রা। তো তাপ ও তাপমাত্রা পড়তে গেলে আমাদের প্রথমত যেই ধারণাটা রাখতে হবে সেটা তাপ আসলে কি জিনিস। ঠিক আছে? ওকে। আমরা স্লাইডে একটু দেখার আগে আমরা চলো আমাদের বোর্ডে যাই, একটু বোর্ডে যাই দেখে আসি যে আসলে তাপমাত্রা জিনিসটা কিভাবে আসলো এবং কিভাবে কি। ঠিক আছে? ওকে, চলো। ওকে, তাহলে আমরা যদি প্রথমে দেখি যে তাপমাত্রা জিনিসটা কিভাবে আসলো এবং আসলে এটার উৎপত্তি কেমনে কি। ঠিক আছে? মূলত পৃথিবীতে বা এই যে মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুকে দুইটি ভাগে ভাগ করা যায়। দুইটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ পৃথিবীতে যা কিছু রয়েছে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুকেই আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি পদার্থ, ঠিক আছে? পদার্থ, আরেকটি কি? শক্তি। মনে থাকবে? তাহলে পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? তাহলে পৃথিবী না বলে আমরা বিশ্ব বলি, ঠিক আছে? মহাবিশ্বের সকল কিছুকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? ভাগ করা যায়। ঠিক আছে? ওকে। তাহলে এই যে মহাবিশ্বের যা কিছু রয়েছে সবকিছুকে দুইটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? কয় ভাগে? দুটি ভাগে ভাগ করা যায়। যদি দুটি ভাগে ভাগ করা যায় সেই দুটি ভাগ কি কি? তাহলে আমরা লিখতে পারি যে মহাবিশ্বের সমুদয় বস্তু, মহাবিশ্বের সমুদয় জিনিস মহাবিশ্বের সকল কিছু। ঠিক আছে? মহাবিশ্বের সকল কিছুকে আমরা কি করতে পারি? প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? কি কি ভাগ হইতে পারে? দেখো, প্রথম যে ভাগটা
প্রথম হচ্ছে পদার্থ, ঠিক আছে, পদার্থ। ওকে, আরেকটা কি? শক্তি। তাহলে কি কি পাইলাম? পদার্থ ও শক্তি। তাহলে পদার্থ, আরেকটা পেলাম হচ্ছে শক্তি। ওকে, দুইটা জিনিস পাইছি আমরা, একটা হচ্ছে পদার্থ, একটা হচ্ছে শক্তি। পদার্থ কি জিনিস? যার কি আছে? ভর আছে, ওজন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, ঠিক আছে? সেটা হচ্ছে কি পদার্থ, এবং জায়গা দখল করে। যার ভর আছে, ওজন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, সে জায়গা দখল করবে, ঠিক আছে না? তো যার ভর আছে, ওজন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এবং জায়গা দখল করে, সেই কি পদার্থ। আর যার ভর নেই, ঠিক আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে না, ঠিক আছে, এবং কি নেই, ওজন নেই, সেটি হচ্ছে শক্তি। শক্তিকে আমরা অনুভব করতে পারি, কিন্তু শক্তিকে দেখা যায় না, ঠিক আছে? শক্তি কি করি আমরা? অনুভব করতে পারি, ঠিক আছে, বুঝছো? ওকে, তাহলে তাপ হচ্ছে এরকম এক প্রকার শক্তি। তাহলে তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে চলো আমরা উদাহরণ দিই। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, ঠিক আছে, উদাহরণ হিসেবে আমরা যদি বলি, উদাহরণ হিসেবে বললে আমরা বলতে পারি হচ্ছে এখানে যে ইট, তারপর হচ্ছে কাঠ, তারপরে বায়ু, বায়ু নিজে একটা পদার্থ, ঠিক আছে, এগুলা। আর এখানে যদি উদাহরণ হিসেবে বলি তাহলে কি বলা যায়? উদাহরণ হিসেবে বললে আমরা বলতে পারি এখানে হচ্ছে তাপ একটা শক্তি, ঠিক আছে, তারপর হচ্ছে আলো এক প্রকার শক্তি, তারপর হচ্ছে চুম্বকত্ব, ঠিক আছে, চুম্বকত্ব এক ধরনের শক্তি। এগুলো হচ্ছে শক্তি। ওকে, তাহলে আমরা কি পাইলাম? শক্তি এবং পদার্থ, দুইটা জিনিস পাইলাম। দুইটা জিনিসের মধ্যে শক্তির মধ্যে রয়েছে তাপ। এই তাপকে নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। ওকে, তাহলে তাপ কি জিনিস বুঝছো? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যা নিম্ন তাপমাত্রার জায়গা থেকে উচ্চ তাপমাত্রার জায়গায়, উচ্চ তাপমাত্রার জায়গা থেকে নিম্ন তাপমাত্রার জায়গায় কি হয়? প্রবাহিত হয়, ঠিক আছে? তাহলে কি তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটি উচ্চ তাপমাত্রার জায়গা থেকে নিম্ন তাপমাত্রার জায়গা বা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয়। এখন কথা হচ্ছে স্যার, তাপমাত্রা কোন জায়গা থেকে আসলো আবার? তাপ তো বলছিলেন, ভালো কথা, তাপ বুঝছে, তাপ শক্তি, তাপমাত্রা কোন জায়গা থেকে আসলো? এখন তুমি একটা জিনিস বলো, মেইনলি তাপ তো হচ্ছে একটা শক্তি। এখন এই শক্তিটা কতটুকু, ঠিক আছে, এইটা বোঝার জন্য একটা মাত্রা থাকা লাগবে না? একটা একক থাকা লাগবে না? একটা তো সিস্টেম থাকা লাগবে, ঠিক আছে? এই যে তাপ কতটুকু আছে, এইটা বোঝার যে মাত্রা, সেটি হচ্ছে তাপমাত্রা, বুঝছো? অর্থাৎ একটা বস্তুকে যখন তুমি তাপ দিবা, তখন জেনারেলি কি হবে? সেটি হিটে গরম হবে, তাপ হিট গরম হবে, ঠিক আছে না? গরম হলে সেটি কতটুকু গরম হয়েছে, বা কোন জায়গা থেকে তাপ সরায় নিলে কি হবে? ঠান্ডা হবে। তাহলে কি পরিমাণ ঠান্ডা হয়েছে সেটা বোঝার জন্য অবশ্যই একটা মাত্রা দরকার। আর কোন একটা বস্তু ঠান্ডা না গরম, এইটা বোঝার জন্য বা এটা প্রকাশ করার জন্য যে মাত্রা ব্যবহৃত হয় সেটি হচ্ছে তাপমাত্রা, বুঝছো? ওকে, তাহলে চলো আমরা হচ্ছে স্লাইডে যাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্লাইড। কি কি আছে? তাপ হলো এক প্রকার শক্তির রূপ, ঠিক আছে, এক প্রকার শক্তি যা এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাদের তাপমাত্রার পার্থক্যের কারণে, ঠিক আছে? যখন তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে তখন কি হয়? এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ প্রবাহিত হয়, ঠিক আছে? ওকে, আমি একটু বলে নিই। প্রথমত হচ্ছে এই ক্লাসের প্রথম 30 মিনিটে আমি হচ্ছে ক্লাসটি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী 30 মিনিটে আমি চেষ্টা করব ম্যাথমেটিক্যাল কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করার জন্য এবং অন্তত 1-2টা ম্যাথ সমাধান করে দেওয়ার জন্য, যেহেতু এখানে ম্যাথের প্রয়োগ রয়েছে। ওকে, এখন তাপের উৎস কোন জায়গা থেকে আমরা পাই? তাপগুলো আসলে কোন কোন জায়গা থেকে পাই আমরা? আমরা
পৃথিবীতে যারা বসবাস করি বা পৃথিবীতে যারা আছি তারা মেইনলি তাপ পাই সবচেয়ে বেশি সূর্য থেকে। ঠিক আছে, সূর্য থেকে সবচেয়ে বেশি তাপ আমরা পাই। ওকে, তাহলে সূর্য হচ্ছে প্রধান প্রাকৃতিক উৎস তাপের। তারপরে কি? আগুন। আমরা অনেক সময় অনেক জায়গায় লাকড়ি বলো, গ্যাস বলো, পেট্রোল বলো বা যে কোনো ওয়েতে আমরা আগুন জ্বালিয়ে তাপ উৎপন্ন করি। ঠিক আছে, তো এইটাও একটা তাপের উৎস বলতে পারো। তাহলে আগুন। তারপরে বৈদ্যুতিক হিটার। তোমরা যারা যারা বাসায় হিটার ইউজ করো, হুম, পানি গরম করার জন্য, তারা দেখবা হচ্ছে পানিটা কারেন্টে, যে ইলেকট্রিক হিটার আমরা বলি, সেই ইলেকট্রিক হিটারের মধ্যে পানি দেওয়ার ফলে আস্তে আস্তে সেই পানিটি গরম হচ্ছে। মানে এই যে বৈদ্যুতিক হিটার, সেটা একটা তাপ উৎপন্ন করার একটা উৎস। ঠিক আছে, তাপের একটা উৎস। ওকে, শুধু যে বৈদ্যুতিক হিটার তেমন না। হুম, আমরা একটা পানি হিটারের কথা বললাম। তুমি যদি আয়রন মেশিন বা ইস্ত্রি যেটা বলি আমরা, সেটা ব্যবহার করে থাকো কোনো সময়, শার্ট বা যে কোনো কিছু, যে প্যান্ট বা যে কোনো জামা কাপড় আয়রন দেওয়ার ক্ষেত্রে যদি ব্যবহার করে থাকো, তাহলে দেখবা সেটা গরম হয়। ঠিক আছে, এখানে কিন্তু তাপের উৎপত্তি হয়েছে কি হিসাবে? বৈদ্যুতিক হিটার। তারপর হচ্ছে ঘর্ষণ শক্তি। ঠিক আছে, ওকে, ইন্টারেস্টিং একটা জিনিস তোমাকে বলি। তোমরা যারা যারা হচ্ছে বিয়ার গিলস, বিয়ার গিলস এ ম্যান ভার্সেস ওয়াইল্ড, হুম, তারপর হচ্ছে প্রাইমাল সার্ভাইভার, হুম, বিশেষ করে হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফির যে অনুষ্ঠানগুলো হয়, হুম, এগুলো যারা দেখো, ঠিক আছে, ডুয়াল সার্ভাইভার, এখানে দেখবা যে বিয়ার গিলস বা হচ্ছে প্রাইমাল সার্ভাইভার যিনি থাকে, উনি ম্যাক্সিমাম টাইপে যে চেষ্টা করে, যেটা সেটা হচ্ছে ঘর্ষণের মাধ্যমে, একটা কাঠ একটা কাঠের ঘর্ষণের মাধ্যমে আগুন সৃষ্টি করার জন্য। তার মানে আমরা ওই জায়গা থেকে এটা বুঝতে পারি অন্তত যে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, কারণ তাপের কারণে আগুন জ্বলতেছে। ওকে, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, বা এটা তোমরা যদি কোনো সময় অ্যাপ্লাই করো তাহলে দেখতে পারবা। তোমরা যদি কোনো একটা কাঠের সঙ্গে কোনো একটা কাঠ ঘষতে থাকো, তাহলে এখানে তাপ উৎপন্ন হয়। হুম, তোমরা দেখবা অনেকক্ষণ ধরে ঘষতে থাকলে, হ্যাঁ, একটার উপর দিয়ে আরেকটা, তখন এখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়। হুম, এবং এক সময় এটা কয়লা হয় পুড়ে, এবং সেই কয়লা থেকেই কি হয়? আগুনের উৎপত্তি হয়। এখন তুমি যখন ঘষতে থাকবা, তখন সেখানে তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হতে 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 একসময় অনেক বেশি তাপ উৎপন্ন হবে, যার কারণে এই কাঠটা পুড়ে যাবে, এবং তখন কি হবে? তাপ উৎপন্ন হতে হতে আগুন ধরে যাবে। ওকে, তো বলা হয়ে থাকে, বা এটা মোটামুটি প্রমাণিত, যে মোটামুটি 400 ডিগ্রি আশেপাশে যদি তাপমাত্রা হয় ঘর্ষণের ফলে, তাহলে দুটো কাঠের মধ্যে আগুন ধরানো সম্ভব। কথা হচ্ছে, স্যার আমরা তো জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে থাকে, তাহলে সেখানে তো 100 ডিগ্রি হলে হওয়ার কথা। জি না, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিও যদিও ফুটতে থাকে, কিন্তু তুমি যখন চুলায় আগুন ধরাও বা চুলায় যখন আগুনটা থাকে, ওই আগুনের তাপমাত্রা কিন্তু আসলে 100 ডিগ্রি না। আগুনের তাপমাত্রা 300, 400, 500, 700 ডিগ্রি হইতে পারে। হুম, কিন্তু তুমি যেখানে তাপ দিচ্ছ পানিতে, সেই পানিটা ফুটতেছে হচ্ছে 100 ডিগ্রিতে। বাকি যে তাপগুলো, সেগুলো হচ্ছে বিকিরণের মাধ্যমে বা হচ্ছে পরিচালনের মাধ্যমে, এটা আমরা পরে পড়বো। ঠিক আছে, এই অধ্যায়ে পড়বো। এগুলা অন্য জায়গায় কি হচ্ছে? ব্যবহৃত হয়ে যাচ্ছে, বা হচ্ছে পরিবেশে বিকিরিত হয়ে যাচ্ছে। সো এই কারণে হচ্ছে তোমরা দেখবা যে এই অনুষ্ঠানগুলোতে দেখবা হচ্ছে বিয়ার গ্রিলস কি করে, সে হচ্ছে কাঠের মধ্যে কাঠ ঘষে আগুন ধরায় ফেলতেছে। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে বলি। তোমরা বিভিন্ন সময় দেখে থাকো যে আমেরিকা বা বিভিন্ন জায়গাতে, অ্যামাজন জঙ্গলে দাবানলে অনেক জায়গা পুড়ে গেছে। এখন দাবানল জিনিসটা আসলে কি? তুমি দেখো, অ্যামাজন জঙ্গলের জায়গায় কেউ আগুন জ্বালা দিয়ে আসছে? না, অ্যামাজন জঙ্গলের জায়গায় কেউ আগুন জ্বালা দিয়ে আসে নাই। ওখানে আসলে কি হয়েছে? ব্যাপারটা হয়েছে এরকম, যে একটা যে গাছ, সেই গাছের সঙ্গে আরেকটা গাছের ঘর্ষণের ফলে, অর্থাৎ একটা কাঠ আর একটা কাঠ, জঙ্গলে অনেক কাঠ কি হয়? শুকায় যায় গাছগুলো। তো একটা গাছের মধ্যে আরেকটা গাছে যখন ঘর্ষণ লাগতে থাকে, ঘর্ষণ লাগতে 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 যখন তাপমাত্রা এই 400 ডিগ্রি কাছাকাছি চলে যায়, তখন তো সেখান থেকে আগুনের ফুলিঙ্গ তৈরি হয়। এই আগুনের ফুলিঙ্গ থেকে আস্তে আস্তে কি হয়? যেহেতু বাতাস আগুন জ্বালাতে সাহায্য করে, আর অ্যামাজন জঙ্গলের মতো জঙ্গলে তো বাতাসের অভাব হওয়ার কথা না। ঠিক আছে না? তো ওই জায়গাটায় তখন হচ্ছে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং আগুনের
স্ফুলিঙ্গ থেকে আগুন উৎপন্ন হয় এবং এই যে আগুন উৎপন্ন হলো গাছের বা কাঠের ঘর্ষণে, এই আগুনকে বলা হয় দাবানল। ঠিক আছে? এই দাবানলে প্রতি বছর আমাদের পরিবেশের অনেক ক্ষতি হয়। এই যে অ্যামাজন বন, এটাকে বলা হয় হচ্ছে পৃথিবীর ফুসফুস। সেই ফুসফুসে অনেক ক্ষতি হয়, অনেক জায়গায় পুড়ে যায় আমরা দেখেছি। সো তাপমাত্রার যে রিয়েল কনসেপ্ট বা তাপের যে রিয়েল কনসেপ্ট, কিভাবে ঘর্ষণ থেকে তাপ উৎপন্ন হয়, সেটা আমরা জানলাম একটু বিভিন্ন সিনারিও থেকে। ওকে, তাপের প্রভাব, ঠিক আছে? ওকে, কোন একটা বস্তুর উপর যখন আমি তাপ দেই তখন সেই বস্তুর তাপমাত্রা বাড়ে। তুমি চিন্তা করো, তুমি যখন কাপের মধ্যে চা ঢালো, কাপ কিন্তু চা ঢালার আগে ঠান্ডা ছিল। কাপে চা ঢালার পরে তুমি যদি 1 মিনিট পরে বা 30 সেকেন্ড পরেও হাত দাও, দেখবে আস্তে আস্তে কাপটা গরম হচ্ছে এবং এক পর্যায়ে যায় কাপটা হচ্ছে যে তাপমাত্রা তুমি চা ঢালছো ওটা একদম পিক পয়েন্টে যায়। তাপ মানে চায়ের তাপমাত্রা আর হচ্ছে কাপের তাপমাত্রা সমান হয়ে যায়। অর্থাৎ তাপ ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই কাচের কাপটা গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে চায়ের যে তাপমাত্রা বা তুমি যেটা 4 লিটার দিছো ওইটার তাপমাত্রা এবং এই যে কাপ সেটার তাপমাত্রা সমান না হয়। অর্থাৎ তুমি কিন্তু ওই যে কাপ সেটাকে তাপ দেও নাই, তুমি এই কাপের মধ্যে গরম চা ঢালছো, সেখান থেকে তাপ প্রবাহিত হয়ে কি হয়েছে, তোমার এই কাপের মধ্যে যায় গরম হয়ে গেছে। তার মানে কি, তাপ কোন একটা বস্তুকে কি করে, গরম করে, উষ্ণ করে। ওকে, তাপমাত্রা বাড়ায়। ওকে, অবস্থার পরিবর্তন ঘটায়, যেমন বরফ গলে পানি হয়। তোমরা যারা যারা হচ্ছে বাসায় ফ্রিজ ইউজ করো, ঠিক আছে, তারা দেখবা যে আমরা যখন ফ্রিজ থেকে কোনো জিনিস বের করি তখন সেটা একদম বরফ থাকে, একদম শক্ত থাকে যে কোনো জিনিস। তারপরে এটাকে বাতাসে রেখে দেওয়ার ফলে আস্তে 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 সেটা আশেপাশে পানি জন্মায়। তো এই যে আমরা বের করলাম বরফ, কিন্তু আস্তে আস্তে বাতাসের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের কারণে এই বরফ গলে পানিতে পরিণত হলো। তাহলে কি হলো, বরফ কি একটা সলিড জিনিস, একটা কঠিন জিনিস। এই কঠিন জিনিসটা পরিবেশের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট হয়ে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে কি হইলো, পানি হইলো, দ্যাট ইজ লিকুইড। তার মানে একটা সলিড জিনিস একটা লিকুইড হয়েছে। তার মানে বরফ একটা কঠিন পদার্থ, সেটা গলে একটা তরল পদার্থ হয়েছে, সেটা হচ্ছে পানি। তার মানে বরফ থেকে পানি, এটা কি একটা ভৌত পরিবর্তন। এটা পরিবর্তন হয়েছে। তার মানে এখানে কি অবস্থার পরিবর্তন ঘটায়, তারপরে বিস্তার ঘটায়। ঠিক আছে? ওকে, তোমরা যারা গ্রামগঞ্জের স্টুডেন্ট আছো, তারা অনেক সময় একটা জিনিস হচ্ছে তোমরা দেখে থাকবা, হয়তো বা দেখছো কিনা, আমাদের সময় আমরা দেখছি বা এটা দোষটামি করে অনেক করতো, যদিও এটা করা অনেক রিস্ক। ঠিক আছে, কখনোই তোমরা এটা করবা না। ঠিক আছে, তো এলাকার পোলাপান কি করতো, ট্রেন চলতো না, ট্রেন লাইনের নিচে মানে হচ্ছে যেখান দিয়ে ট্রেনের যে পাত, রেল লাইনের পাত, সেই পাতের উপরে এই যে 5 টাকার সিকি আদুলি যেটা বলো তোমরা বা 2 টাকার আদুলি, এটাকে রেখে দিত। তো এইটার উপরে যখন ট্রেন যাইতো তখন এইটা মানে একদম পিষে যায়, এরকম বড় হয়ে যাইতো। ঠিক আছে, ওইটা টাকার কোনো চিহ্ন থাকতো না এখানে। এখন এটা কেন হইলো, যখন এটার উপর দিয়ে অনেক বেগে ভারী একটা জিনিস গেছে এবং এই যে চাকাটা ঘুরতে ঘুরতে আসতেছিল, ট্রেনের চাকাটা, ট্রেনের কিন্তু চাকাও লোহার, ট্রেনের পাতও লোহার, রেললাইনের পাত, দুইটার ঘর্ষণে কি হয়, তাপ উৎপন্ন হয়। এই যে গরম একটা চাকা এটার উপর দিয়ে গেল এবং ভারী চাকা গেল, এই কারণে এটা বিস্তৃত হয়েছে, বড় হয়ে গেছে। হুম তার চেয়ে সুন্দর উদাহরণ এবং হচ্ছে আরো রিয়েলিস্টিক উদাহরণ হচ্ছে, তোমরা যদি কখনো বাজারে বিভিন্ন গঞ্জে যায় থাকো, তাহলে দেখবা হচ্ছে ওইখানে যে কামাররা আছে, তারা বিভিন্ন লোহার জিনিস কয়লার মধ্যে দিয়ে তারপর হচ্ছে সেটাকে গরম করে আস্তে 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 লাল একটা লোহায় পরিণত করে। তারপরে সেটাকে যখন তারা হচ্ছে হিট দেওয়ার পরে যখন লাল হয়, তখন তারা এটাকে যখন হচ্ছে আবার পিটিয়ে বড় করার চেষ্টা করে, তখন এটা খুব ইজিতে করা যায়। অর্থাৎ এখানে তাপের ফলে সহজেই বিস্তার ঘটানো যায়। এই কারণে লিখছে যে তাপে বিস্তার ঘটে। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস দেখো, তাপে যে বিস্তার ঘটে সেটা একটা উদাহরণ দেখো। তোমরা যারা যারা হচ্ছে বিভিন্ন সময়ে শীতকাল গরমকালে ইলেকট্রিক যে লাইন, আমাদের বাংলাদেশের সব জায়গাতে মোটামুটি ইলেকট্রিক লাইন আছে, অর্থাৎ হচ্ছে 3300 ভোল্টের যেটা ইলেকট্রিক লাইন আমরা বলি, ঠিক আছে, অর্থাৎ মেইন লাইন যেটা,
এই মেলিনের তারগুলা কিন্তু কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে সিলভারের হয়ে থাকে, ঠিক আছে। ওকে, যেটাই হোক, তো এই যে তারগুলা, এই তারগুলা শীতকালে দেখবা খুব টান টান থাকে, ঠিক আছে। শীতকালে কি থাকে, তাপমাত্রা কম থাকে, তাপমাত্রা কম থাকা অবস্থায় খুব টান টান থাকে। যখন গরমকাল আসে তখন এই তারগুলো ঝুলে যায়। তোমরা কি খেয়াল করছো যে এই যে দুইটা খুঁটির দূরত্ব কিন্তু কমে নাই, তাহলে কেন তারটা ঝুলে গেল? কারণ এই তারটা, এই যে গ্রীষ্মের তাপ, এই গ্রীষ্মের রোদের তাপে এই তারটা কি হয়েছে, বড় হয়েছে, প্রসারিত হয়েছে, বিস্তৃত হয়েছে, এই কারণে এটা ঝুলে গেছে। তো এটা হচ্ছে তাপের বিস্তার হওয়া, অর্থাৎ কোন একটা বস্তু এক্সপ্রেস হওয়ার ঘটনা। এখন আমরা দেখবো হচ্ছে ধরন, জিনিস এবং সেটার ক্লিয়ারিফিকেশন, অর্থাৎ হচ্ছে আমরা দেখব যে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই যে তাপ, সেটা কি এক প্রকারের শক্তি, এবং এটার তাপমাত্রা কি, এই যে তাপ, সেটার পরিমাপ করার মাত্রা, সেটা হচ্ছে তাপমাত্রা। ওকে, তারপরে এককটা কি, জুল পার ক্যালোরি, ঠিক আছে। জুল পার ক্যালোরি বলতে এখানে জুল বা ক্যালোরি, ঠিক আছে, যেহেতু শক্তি, ঠিক আছে। তো শক্তিকে দুই ভাবে মাপা যায়, একটা হচ্ছে ক্যালোরিতে, একটা হচ্ছে জুলে, ঠিক আছে। ওকে, শক্তি একক জুল, মনে রাখবা, শক্তির একক জুল বা ক্যালোরি, ঠিক আছে। ওকে, 1 জুল সমান 4.2 ক্যালোরি, ঠিক আছে। এটা পরে, এগুলা তোমাদের খুব কম আসে। ওকে, এটা অনেক পরের বিষয়, হায়ার লেভেলের বিষয়, তোমরা 7 এ পড়ো। তারপর হচ্ছে একক, তাপমাত্রা মাপার একক হচ্ছে তোমাদের বই দেওয়া আছে দুইটা। ইন জেনারেলি হচ্ছে তাপমাত্রা মাপার একক হচ্ছে আমরা তিনটা পড়ি, একটা হচ্ছে সেলসিয়াস, তারপর হচ্ছে ফারেনহাইট, একটা হচ্ছে কেলভিন, ঠিক আছে। ওকে, তিনটাই বলে দেবো, সমস্যা নেই। ওকে, তোমাদের এখানে হচ্ছে কেলভিন এবং হচ্ছে সেলসিয়াস দিছে, ফারেনহাইট দেয় না এখানে, ঠিক আছে। আবার দেখবা হচ্ছে ওইখানে তোমাদের যখন তাপমাত্রা পরিবর্তন করছে তখন ওখানে দিছে, তিনটা দিয়ে আমি পড়াবো, ঠিক আছে। ওকে, এখানে যে যেমন করে তোমাদের বই দিয়েছে ঠিক তেমন করে লেখার চেষ্টা করছিলাম। ওকে, তাহলে দেখো, তাহলে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন এবং হচ্ছে কি বলতে পারি আমরা, তারপর হচ্ছে পরিমাপক যন্ত্র, অর্থাৎ তাপ পরিমাপ করে হচ্ছে ক্যালোরিমিটার নামক যন্ত্র দিয়ে। তাপ কেটে পরিমাপ করে ক্যালোরিমিটার দিয়ে, ঠিক আছে। তাপ পরিমাপ করা হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে, আর তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে থার্মোমিটার দিয়ে, ঠিক আছে। তাপমাত্রা কি, থার্মোমিটার, আর তাপ কি, ক্যালোরিমিটার, মনে রাখতে হবে। তারপরে তাপের পরিবাহিতা, তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাবে সেটা আমরা একটু চিন্তা করব, দেখবো, বুঝবো, ঠিক আছে। ওকে, তাপ মেইনলি 3 ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ঠিক আছে। কয় ভাবে যায়, 3 ভাবে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় 3 ভাবে যায়, ঠিক আছে। প্রথমত তাপ যায় হচ্ছে পরিবহনের মাধ্যমে, দ্বিতীয়ত তাপ যাবে হচ্ছে পরিচালনার মাধ্যমে, তৃতীয়ত তাপ যাবে হচ্ছে বিকিরণের মাধ্যমে, ঠিক আছে। ওকে, এখন পরিবহনটা আসলে কি জিনিস দেখো, তাপ যখন কোন একটা কঠিন বস্তু থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন এটাকে বলে তাপের পরিবহন, ঠিক আছে। কঠিন বস্তু থেকে গেলে কি বলে, তাপের পরিবহন। ওকে, এখন কঠিন বস্তুগুলোতে কেমন হয়, তুমি যদি একটা স্টিলের বা যে কোনো একটা জিনিসকে গরম করো, তুমি এভাবে ধরে গরম করতে থাকো, তাহলে দেখবা তুমি এই মাথা গরম করলেও ঠিক এই মাথা তোমার হচ্ছে একটু পরে গরম লাগতেছে বা গরম অনুভূত হচ্ছে। এর কারণ কি, এর কারণ হচ্ছে তুমি যে মাথায় তাপ দিচ্ছ সেই মাথা যে কণিকাগুলো আছে, সেই কণিকাগুলো তাপ পরিবহনের মাধ্যমে তার পরের কণিকা, তারপরের কণিকাগুলো, তারপরে কণিকা, আস্তে 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 তোমার হাতে যে কণিকাগুলো রয়েছে সেই পর্যন্ত চলে আসছে। এভাবে একটা থেকে একটা থেকে একটা থেকে একটা থেকে আস্তে আস্তে কি হয়, তাপ পরিবহন এর মাধ্যমে পুরো যে লোহার দণ্ডটি সেটি গরম হয়ে যাবে। তুমি চিন্তা করো, তুমি যখন তাপ দিচ্ছিলে এক জায়গায়, সে জায়গায় ছিল হচ্ছে তোমার হাতের যে দ্বন্দ্বটা সেটা পুরোটাই একই তাপমাত্রা ছিল। এখন যখন তাপ দেওয়া শুরু করলা তখন কি হইলো, যেখানে তাপ দিচ্ছ সেখানে আস্তে আস্তে কি হচ্ছে, গরম হচ্ছে, তাপমাত্রা বাড়তেছে। আমাদের তাপ যে পরিবহনের নীতি সেটা কি বলে, তাপ পরিবহনের নীতি বলে যে কি হয়, তাপ সব সময় উচ্চ তাপমাত্রা থেকে, অর্থাৎ যেখানে তাপমাত্রা বেশি, তাপ বেশি, সেখান থেকে নিম্ন তাপমাত্রার জায়গায় স্থানান্তরিত হবে বা পরিবাহিত হবে। তো যেখানে তুমি তাপ দিচ্ছিলে প্রথমে সেখানে হচ্ছে তাপমাত্রা বেশি ছিল,
সেখান থেকে যেখানে তোমার হাতে ছিল যেটা তাপমাত্রা কম ছিল সেখানে আস্তে 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 তাপ যাবে। এটা হচ্ছে তাপের পরিবহনের নীতি। তারপরে হচ্ছে তাপের পরিচলন। ওকে, পরিচলন কি? পরিচলন হচ্ছে এমন একটা জিনিস যেখানে তাপটা আস্তে আস্তে না, তুমি যে জায়গাটায় তাপ দিবা সেটা পুরাটা একসাথে তাপ গ্রহণ করবে। ধরো লোহার ক্ষেত্রে কি হয়েছিল, তুমি যেখানে তাপ দিচ্ছ সেই জায়গাটা কিন্তু বেশি গরম থাকবে, আর তুমি যেখানে ধরে আছো সেটা অল্প গরম হবে, ঠিক আছে না? অনেক পরে যায় হয়তো এমন হতে পারে যে দুইটাই সেম হয়েছে, কিন্তু পরিচালনার ক্ষেত্রে তুমি যে মুহূর্তে তাপ দেওয়া শুরু করবা সেই মুহূর্ত থেকেই পুরোটা জায়গা জুড়ে ওই তাপটা শোষিত হবে এবং পুরোটা তাপমাত্রা একসাথে পরিবর্তিত হবে। যেমন আমরা যখন কোন একটা পাত্রের মধ্যে পানি গরম দিই, তখন সেই পাত্রের নিচে আমরা হচ্ছে লাইটার দিয়ে আগুন জ্বালাই দেই বা যে কোনো ভাবে তাপ দিই, সেটাকে হিটার দিয়ে তাপ দিল। এই যে পানিটা আছে সেই পানিটা একদম কর্নারে, মানে একদম পাত্রের যে কর্নারের পানিটা সেইটা, মাঝখানে পানিটা, আশেপাশে যে পানি আছে পাত্রের, ঠিক আছে, ঠিক সেম তাপমাত্রায় আস্তে আস্তে কি হয়, গরম হতে থাকে। এমন হয় না যে তুমি যেখানে তাপ দিচ্ছ মাঝখানে সেখানে তাপমাত্রা অনেক বেশি, কিনারের দিকে তাপমাত্রা একটু কম, এরকম হয় না কোনো সময়। এবং এই যে ব্যবস্থাটা, এটাকে বলে তাপের পরিচলন, ঠিক আছে? তার মানে এইটা কোন সময় হয়, তরল এবং গ্যাসের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে? অর্থাৎ যখন তাপমাত্রা কোন একটা জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে, তখন তাপমাত্রা এই ধরনের বিস্তার বা এই ধরনের পরিবহন যেটা বলি আমরা, সেটাকে বলে কি, তাপের পরিচলন, ঠিক আছে? তাপ যখন একটি জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে বা প্রবাহিত হয়, তখন তাপের এই ধরনের প্রবাহের ধারণাকে বলা হয় হচ্ছে তাপের পরিচলন। বিকিরণ কি? বিকিরণ হচ্ছে কোনো মাধ্যম ছাড়াই কি হবে, তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম, যে লোহা একটা কঠিন মাধ্যম, সেই মাধ্যমে তাপটা প্রবাহিত হয়ে যাচ্ছে পরিবহনের মাধ্যমে। তারপর দেখলাম তরল এবং বায়বীয় পদার্থ, যে সেখানে তাপ পরিচলনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটাও একটা মাধ্যম রয়েছে, তরল বা বায়বীয় মাধ্যম। তারপরে যেটা আমরা দেখতেছি বিকিরণ, এখানে কোনো মাধ্যম লাগে না। কেমন? দেখো, তুমি যখন সূর্যের আলো নিচ্ছ বা সূর্যের আলো পৃথিবীতে আসতেছে, সূর্য যেখানে আছে সেখান থেকে পৃথিবী পর্যন্ত আসতে এই যে মাঝে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে অনেক জায়গা ফাঁকা আছে না? আছে কিনা? ফাঁকা আছে। পৃথিবীর উপরে প্রায় বলতে পারো হচ্ছে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে এলাকাটা, এখানে বায়ুমণ্ডল আছে, ঠিক আছে? কিন্তু তারপরে তো বায়ুমণ্ডল নাই, তখন সেখানে ফাঁকা স্থান, মহাশূন্য। তো এই জায়গাটা কিন্তু কোনো মাধ্যম নাই, শূন্য মাধ্যম। তো মাধ্যম যেহেতু নাই, ওই মাধ্যম ছাড়া অবস্থায় কিন্তু পৃথিবীতে তাপটা আসতেছে। তার মানে কি, সূর্য থেকে যে তাপটা আসে সেই তাপটা কোনো মাধ্যম ছাড়াই আসে। এইভাবে যখন তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন সেটাকে বলে তাপের বিকিরণ, ঠিক আছে? তারপর দেখা হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্র যে আছে সেটা আমরা পড়বো। পাশাপাশি হচ্ছে তাপমাত্রা কিছু ধর্ম পড়বো এবং তাপমাত্রার স্কেল নিয়ে পড়াশোনা করবো আমরা। ওকে, তাপমাত্রার পরিমাপ, ঠিক আছে? ওকে, তাপমাত্রা পরিমাপ করতে গিয়ে আমরা কি দেখলাম, যে আমাদের কয়েকটা থার্মোমিটার ব্যবহার করা হয় সেখানে, এবং সেইটার ভিতরে, থার্মোমিটারের ভিতরে অনেক সময় অনেক কিছু থাকে। যেমন কিছু থার্মোমিটার আছে পারদ থার্মোমিটার, ঠিক আছে? তারপরে কিছু থার্মোমিটার আছে অ্যালকোহল থার্মোমিটার, ঠিক আছে? ওকে, এছাড়াও আরো বিভিন্ন ধরনের তরল পদার্থ ব্যবহার করা হয় এই থার্মোমিটার তৈরিতে। ওকে, কথা হচ্ছে থার্মোমিটারটা কি, আমরা একটু আগে পড়ছিলাম যে থার্মোমিটার হচ্ছে কি করে, তাপমাত্রা পরিমাপ করে। থার্মোমিটারটা কি সেটা আমরা পড়বো একটু। ওকে, থার্মোমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়, তাকে আমরা কি বলি, তাকে বলি হচ্ছে আমরা থার্মোমিটার, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু আগে বললাম যে পারদ থার্মোমিটার হয়, অ্যালকোহল থার্মোমিটার হয়।
তাহলে এইগুলোর সংজ্ঞা আসলে কি হবে? দেখো, যেই থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদকে ব্যবহার করা হয় সেটি হচ্ছে পারদ থার্মোমিটার। তোমরা যখন আরো বড় হবা, বিশেষ করে যখন হচ্ছে ক্লাস 9-10-এ উঠবা, তারপরে যদি 11-12-এ কেউ ফিজিক্স বা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবা সেখানে বলা আছে যে যেই থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থ হিসাবে পারদকে ব্যবহার করা হয় তাকে বলা হয় পারদ থার্মোমিটার। এখন তাপমাত্রিক পদার্থ মানে কি? তাপমাত্রিক পদার্থ হচ্ছে সেইগুলো যেই পদার্থগুলো খুব সহজেই তাপমাত্রাকে আইডেন্টিফাই করতে পারে। ঠিক আছে? ওকে। পানি, তুমি যদি তাপ দাও তাহলে পানি খুব সহজেই এটাকেই কি করতে পারে না, টের পায় না পানি। যেমন তুমি যদি হঠাৎ করে এটা তাপ দিলা, দেখবা পানির কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু পারদ, অ্যালকোহল এগুলাকে তুমি অল্প তাপ দিলেই দেখবা হচ্ছে এটা খুব বড় চেঞ্জ হয়ে গেছে। তার মানে যে সকল পদার্থ কি করে খুব অল্প তাপমাত্রার পার্থক্যে তাদের অবস্থার পরিবর্তন করতে পারে, তাদেরকে বলা হচ্ছে তাপমাত্রিক পদার্থ। ঠিক আছে? অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের উপর ভিত্তি করে তাদের অবস্থার পরিবর্তন হয়। ওকে। পারদ হচ্ছে এমন একটি পদার্থ যার খুব অল্প পরিবর্তনই, তাপমাত্রা খুব অল্প পরিবর্তনই তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা যায় আর তাদের আয়তনে পরিবর্তন হয়। তারপরে হচ্ছে তাপমাত্রার স্কেল। এখন তাপমাত্রার স্কেল হিসেবে আমরা দেখবো হচ্ছে দুইটা স্কেল। একটা হচ্ছে তাপমাত্রা যে পরিমাপ করবো আমরা, অবশ্যই একটা নির্দিষ্ট একক থাকা লাগবে না, একটা মানদণ্ড থাকা লাগবে। সেই মানদণ্ড কি? সেই মানদণ্ডটাকে আমরা বলছি যে তাপমাত্রা পরিমাপের জন্য আমরা হচ্ছে একটা ঊর্ধ্ব স্কেল, একটা নিম্ন স্কেল ধরে নিব। ঠিক আছে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ধরে নিব। ঠিক আছে? ওকে। এখন এই যে দুইটা স্থিরাঙ্ক ধরবো আমরা, এই দুইটা স্থিরাঙ্ক ধরার ক্ষেত্রে আমাদের হচ্ছে বিভিন্ন স্কেল বানানোর ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্নভাবে এই যে স্থিরাঙ্কগুলো সেটা ব্যবহার করেছে। কিন্তু সবাই একটা জিনিস এটা খুব সুন্দরভাবে মেনে চলেছে, সেটা হচ্ছে যে 0 ডিগ্রি যেটা আছে সেটা হচ্ছে আমাদের বরফ বিন্দু। বরফ বিন্দু বলতে কি বোঝায়? যেই বিন্দুতে বরফ গলে, বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, আবার বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয়, এটা হচ্ছে বরফ বিন্দু বলে। ওকে। তাহলে এইটাকে, এই বরফ বিন্দুকে আবার হিমাঙ্ক বলে। তোমাদের বই হিমাঙ্ক লিখছে। হিমাঙ্ক মানে হচ্ছে হিম, হিম মানে হচ্ছে বরফ। ঠিক আছে? হিম, তুষার এগুলো হচ্ছে বরফের প্রতিশুদ্ধ। ওকে। তাহলে এই যে হিম বা হিমাঙ্ক, বরফাঙ্ক বা হিমাঙ্ক, হিমাঙ্ক কি? স্বাভাবিক চাপে যখন চাপটা স্বাভাবিক থাকবে। স্বাভাবিক চাপ বলতে কি বোঝায়? 1 atm, 1 atm। ঠিক আছে? 1 অ্যাটমসফিয়ার, এক অ্যাটমসফেরিক প্রেসার। ঠিক আছে? তাহলে 1 atm চাপে বা স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, অর্থাৎ স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, সেই তাপমাত্রাকে হিমাঙ্ক বলে। হিমাঙ্ককে থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু হিসেবে ব্যবহার করা হয় বা ধরা হয়। দেখো এখানে একটা ছবি দিছি আমি, বরফ এবং পানি একসাথে আছে। এই দেখো উপরে বরফ, এখানে পানি। তার মানে এই বরফগুলা তাপমাত্রা বাড়লে গলে পানিতে পরিণত হয়, আবার যখন হচ্ছে তাপমাত্রা কমে যায় তখন এই পানিগুলো বরফে পরিণত হয়ে যায়। তাহলে এখানে বরফ আর পানি একসাথে কি হচ্ছে? অবস্থান করতেছে। তার মানে এখানে তাপমাত্রা মোটামুটি 0 ডিগ্রির কাছাকাছি বা 0 ডিগ্রি। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে কি? অর্থাৎ যেইখানে কোন একটা জিনিস ফুটতে শুরু করে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ঠিক আছে না? নরমালি হচ্ছে পানি দিয়ে উদাহরণ দেওয়া হয়, বলা হয়ে থাকে এরকম যে স্বাভাবিক তাপমাত্রায়, অর্থাৎ স্বাভাবিক চাপে, ঠিক আছে, মানে 1 atm চাপে, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে বা ফুটে ভাসপে পরিণত হয়। ঠিক আছে? ওকে। তো যখন আমরা পানিকে তাপ দিই তখন পানি কিন্তু আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়। ঠিক আছে? কিন্তু বাষ্পে পরিণত হওয়া শুরু করলেই পানি কিন্তু ফুটতে শুরু করে না। বাষ্পে পরিণত হওয়ার অনেক পরে পানি ফুটতে শুরু করে। তো যেই টাইমে পানি ফুটতে শুরু করে
সেটি হচ্ছে কি পানির স্ফুটনাঙ্ক। ওকে, তো এখানে সংজ্ঞা হিসেবে বলছে যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে স্ফুটনাঙ্ক বলা হয়ে থাকে। স্ফুটনাঙ্ককে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ওকে, সবাই বুঝছো? ওকে, দেখো আমরা হচ্ছে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে দেখো আমি কি লিখে রাখছি যে এখানে বরফ গলে পানিতে পরিণত হচ্ছে। এখানে দেখো একটা চার কেতলি আছে, তো কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে এই চার কেতলিতে পানি কি থাকে, ফুটতে থাকে না, পানি ফুটে কি বাষ্পে পরিণত হয়, সেখান থেকে আমাদের চা বানায় দেয়, আমরা চা খাই। তো এটা খুব একটা সুন্দর উদাহরণ। ওকে, এখন আমরা দুইটা স্কেল দেখবো, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ওকে, ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের আবিষ্কারকের নাম অনুসারে তাদের স্কেলটাকে নামকরণ করা হয়। ঠিক আছে, ওকে, এর দুইটি ধারণা। ঠিক আছে, ওকে, তো সেলসিয়াস স্কেল হচ্ছে যে স্কেলে নিম্ন স্থিরবিন্দু কে 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরবিন্দুকে 100 ডিগ্রি ধরা হয় এবং মধ্যবর্তী ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয় তাকে সেলসিয়াস স্কেল বলে। ঠিক আছে, ওকে, তার মানে সে এরকম একটা স্কেল নিছে, ওকে, সে এরকম একটা স্কেল নিছে যে স্কেলে, ধরো এটা একটা স্কেল, ঠিক আছে, এটা একটা স্কেল। এই স্কেলের নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর উচ্চ স্থির বিন্দু বা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে মাঝখানে যে ভাগ আছে এগুলোকে সে 100 ভাগে ভাগ করছে। সেটাকে 100 ভাগে ভাগ করছে, তাহলে এইটুকু হচ্ছে 100 ভাগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। আর ফারেনহাইট স্কেল কি, ফারেনহাইট বলতেছে না আমি নিম্ন স্থির বিন্দুকে কি ধরবো না, 0 ধরবো না, সে বলতেছে নিম্ন স্থির বিন্দু হচ্ছে 32। ঠিক আছে, সে নিম্ন স্থির বিন্দুকে কত ধরছে, 32, তার মানে তার স্কেলটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটাকে বলতেছে যে এখানে হচ্ছে আমি বলবো 32 ডিগ্রি সেলসিয়াস, 32, এবং উপরে যেটা হবে মানে হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেটা সে বলতেছে না এখানে 100 না, এটা হচ্ছে কত, 212। ঠিক আছে, 212 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 212 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে মধ্যবর্তী ব্যবধান সেটা কত, সেটা হচ্ছে 180, মানে 180টা ঘর থাকবে এরকম। মধ্যবর্তী ব্যবধান কত হবে, 180। ঠিক আছে, 180 ডিগ্রি না, 180। ঠিক আছে, মধ্যবর্তী ব্যবধান হবে 180। ঠিক আছে, ভাগ সংখ্যা লিখে দিই। ঠিক আছে, 180 ভাগ 180 ভাগ হবে, এটা কি ফারেনহাইট স্কেল। ঠিক আছে, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হবে, এটাকে সি দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে, ওকে, এদের নাম অনুসারে এটা আবিষ্কারক কে, এডার্স সেলসিয়াস, আর এটা কি বানিয়েল গ্রাভিয়েল ফারেনহাইট। ঠিক আছে, ওকে, সো এইরকম করে হচ্ছে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ধারণা পাই। এখন আমরা একটু এটার সূত্রটা দেখবো, তারপরে আমরা ম্যাথ দেখবো। ঠিক আছে, এবং সূত্র ব্যবহার করতে হলে আমাদের সূত্রকে জানতে হবে কিভাবে সূত্রটা হইলো। ঠিক আছে, ওকে, যে কোনো দুইটা স্কেলের সূত্র আমরা যদি যখন একসাথে করতে যাই তখন সেটার নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু
দিয়ে আমরা সেটাকে ব্যাখ্যা করতে পারি। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি কোনো কিছু তো পরিমাপকৃত তাপমাত্রা নিম্ন স্থিরাঙ্ক, তারপর হচ্ছে ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক ডিভাইড বাই নিম্ন স্থিরাঙ্ক। এখন এটা কেমনে আমরা কি বুঝবো, কোন স্কেলের ক্ষেত্রে কত হবে, তাহলে মানে এখানে আমরা লিখে দিতে হবে যে এটা কি আসলে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্কেলের পার্ট। স্কেলের পার্ট কেন বলা হবে, মানে ওই স্কেলের পার্ট বলতে আমরা বুঝবো হচ্ছে ওই স্কেলে একটা জিনিস মাপলে কত হবে সেটা, ঠিক আছে। ওকে, তাহলে এই যে স্কেলের পার্ট, এইটা সব স্কেলের ক্ষেত্রে সত্য। পৃথিবীতে যত স্কেল বানানো হোক, সেটা ফারেনহাইট স্কেল হোক, সেটা হচ্ছে বার্নিয়ার স্কেল হোক, সরি বার্নিয়ার স্কেল না, মানে এটা তো আবার অন্য জায়গায় চলে গেল। বার্নিয়ার স্কেল হচ্ছে ওইটাতে দৈর্ঘ্য পরিমাপ করে, ঠিক আছে, সরি বার্নিয়ার না, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, যেটাই হোক, ঠিক আছে। ওকে, তাহলে কেলভিন স্কেলের কাহিনীটা একটু বলে আসি। কেলভিন স্কেল হচ্ছে এরকম, যেখানে ঊর্ধ্ব স্থানাঙ্ক, ঠিক আছে, কেলভিন স্কেল দেখো এখানে দেখি কেলভিন, ওকে, কেলভিন স্কেল, ঠিক আছে, কেলভিন স্কেল। তাহলে এখানে ঊর্ধ্ব স্থানাঙ্ক হচ্ছে ঊর্ধ্ব স্থানাঙ্ক সমান হচ্ছে কি 373। এখন এইটা হইলো কেন 373, সরি এইটা কেমন হলো 373 হলো হঠাৎ হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করে 373। আর নিম্ন স্থিরাঙ্ক কত, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273। তাহলে ব্যবধান কত 100 না 100 কেলভিন। তার মানে সেলসিয়াস স্কেলের ব্যবধান আর হচ্ছে কেলভিন স্কেলের ব্যবধান কি একই। এখন এখান থেকে যদি আমরা সহজেই বোঝার চেষ্টা করি, দেখো এই যে পরিমাপকৃত পার্ট যেটা, এটা আমরা যে স্কেল নিব সেই স্কেলের নাম অনুসারে নিব। যেমন সেলসিয়াস স্কেলে কি সি, তারপর হচ্ছে ফারেনহাইট স্কেলের এফ, কেলভিন স্কেলে কে, ঠিক আছে। ওকে, তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা লিখলাম পরিমাপকৃত পার্ট সমান হচ্ছে, আমরা ধরলাম যে হচ্ছে স্কেলের যে পার্ট সেটা হচ্ছে আর, আর ইজ ইকুয়াল টু হচ্ছে, যদি আমরা সেলসিয়াস বিবেচনা করি প্রথমে, তাহলে প্রথমটা হবে হচ্ছে সি, তারপরে কি নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক কত 0, এখানে কি আছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100, নিম্ন স্থিরাঙ্ক কত 0। এটা কিন্তু সব স্কেলের ক্ষেত্রে সত্য। তাহলে এটা যদি সেলসিয়াসের ক্ষেত্রে সত্য হয়, তাহলে ফারেনহাইটের ক্ষেত্রে এটা সত্য হবে। তাহলে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে তার তাপমাত্রা, পরিমাপকৃত তাপমাত্রা কত হবে, ধরো এফ, ফারেনহাইটের এফ দিয়ে আমরা প্রকাশ করলাম পরিমাপকৃত তাপমাত্রা। তারপরে এখানে হচ্ছে কি থাকবে নিম্ন স্থিরাঙ্ক, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক কত 32, ঠিক আছে। ওকে, তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ফারেনহাইটের আমরা পড়ছিলাম মনে আছে 212। ওকে 212।
মাইনাস কত, নিম্ন স্থানাঙ্ক কত 132। লাস্ট কেলভিনের কত আমরা লিখলাম, নিম্ন স্থানাঙ্ক কত 273। ওকে, তাহলে কেলভিনের জন্য আমরা লিখবো হচ্ছে কে মাইনাস নিম্ন স্থানাঙ্ক কত 273। মানে তুমি কিভাবে স্কেল বানাবা, মানে দুইটা স্কেলের মধ্যে কিভাবে সম্পর্ক নির্ণয় করবা, এটা হচ্ছে সম্পর্ক নির্ণয় করার সূত্র। ওকে, এই যে এভাবে লিখে দিয়েছি তোমাদের এখানে, কিন্তু এটা কিভাবে আসলে হঠাৎ করে এটা মুখস্থ করা তোমাদের জন্য হচ্ছে টাফ হয়ে যেতে পারে, এজন্য দেখা দিচ্ছে যে কিভাবে আসলো। এখানে কি হবে, ঊর্ধ্ব স্থানাঙ্ক মানে হচ্ছে 373 মাইনাস 273। ওকে, এখন একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো। তাহলে কি পাইলাম আমরা, এখানে সি মাইনাস 0 তার মানে সি ডিভাইডেড বাই 100। ওকে, তারপরে কি পাইলাম এফ মাইনাস 32। ঠিক আছে, এফ মাইনাস 32 এটা কিছু করা যাচ্ছে না উপরে। এখানে কি হচ্ছে 32 চলে গেলে থাকছে হচ্ছে 180, 212 থেকে 32 গেলে থাকছে 180। আর এখানে কে মাইনাস 273, আর এখানে 373 থেকে 273 চলে গেলে থাকছে হচ্ছে 100। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে এখানে এইটার মধ্যে কি দিয়ে ভাগ করা যায়, এটার মধ্যে কি দিয়ে ভাগ করা যায়, এটার মধ্যে কি দিয়ে ভাগ করা যায়, এটার মধ্যে ভাগ করলে কি হয় না, তোমার ভাগশেষ থাকে না। তার মানে নরমালি একটু কমন নিতে পারি, আমরা নিতে পারি না। তাহলে আমরা সি বাই 5 ইন্টু 20, তারপর হচ্ছে এফ মাইনাস 32, এখানে 9 ইন্টু 20, 9 দুগুণ 18, ঠিক আছে না, এখানে কত 5 ইন্টু 20, তার মানে কত হইলো আমাদের আসলে কে মাইনাস 273। এখন দেখো সব জায়গা থেকে যদি আমি 20 কাটা দিই তাহলে কেমন হয় ব্যাপারটা, 20 কাটা 20 কাটা 20 কাটা, যেহেতু সব জায়গায় আছে সবগুলো সমান, তাহলে 20 দিয়ে আমি কি করতে পারি, উপরে গুণ দিয়ে দিলে এটা আমার 20 গুণ দিলে এটা 20 কাটা, এখানে 20 দিয়ে গুণ দিলে 20 কাটা, এখানে 20 দিয়ে গুণ দিলে 20 কাটা, তার মানে 20 কাটা দেওয়া যায়। থাকলো কি তাহলে, থাকলো হচ্ছে সি বাই 5, কি সি বাই 5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত 9, সাথে কি থাকলো কে মাইনাস 273 বাই 5। এখন তোমাদের বইয়ের মধ্যে শুধুমাত্র ইউজ করছে এতটুকু, বুঝছো, তোমরা এতটুকু ইউজ করতে পারো বা পুরো সূত্রটা মনে রাখতে পারো। ঠিক আছে, সবাই বুঝছো? লামিয়া আক্তার, আমি ম্যাথ বুঝি নাই, কোনটা বুঝো নাই বলো, ম্যাথ করি না, সূত্র করছি, সূত্র নির্ণয় করছি। স্যার শুধু 73 কেন লিখছেন, শুধু 73 লিখি না, 273 লিখছি, 273 লিখে 373 লিখছি। এখানে এখানে 273 হবে, এটা হচ্ছে ভুলে লিখে ফেলছি, 273, বুঝছো বুঝছো। ওকে, হ্যাঁ তোমাদের কেলভিন নাই, কিন্তু কেলভিন সহ দেখা দিলাম, বুঝছো, নেক্সটে লাগবে তো পরের ক্লাসে যদি লাগে তখন বলবা। ওকে, আফরিন ক্লিয়ার, বাকিরা ওকে, আচ্ছা সোহা আসসালামু আলাইকুম, স্যার ওয়ালাইকুম সালাম, অল ক্লিয়ার। ওকে, জিনিয়া বলছে ঠিক আছে, থামস আপ। তারপরে ওকে, জিও স্যার ক্লিয়ার হচ্ছে, জি স্যার ক্লিয়ার, বুঝছি। ওকে, সবাই ক্লিয়ার, ঠিক আছে, তাহলে ম্যাথ করতে যাই। ঠিক আছে, ওকে, এখানে একটা ম্যাথ দেখো দেওয়া আছে, এই ম্যাথটা আমরা করি। হ্যাঁ, তোমরা যদি স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট, ঠিক আছে, বা আমি দিয়ে দিচ্ছি তোমাকে হচ্ছে ইয়াতে, এই ওকে, ঠিক আছে, দেখো কমেন্টে দিয়ে দিচ্ছি মেইন চ্যাটে, ওখান থেকে ডাউনলোড করে নাও।
ওকে, তাহলে আমরা হচ্ছে এই যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে যে তফাৎ বা সম্পর্ক সেটা নিয়ে আমরা হচ্ছে একটা ম্যাথ করি। দেখো এখানে বলা আছে হচ্ছে এরকম, কিরকম বলছে 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফারেনহাইট স্কেলে কত হবে? তো এই যে 35 ডিগ্রি সেলসিয়াস এটা কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, ঠিক আছে। এই যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সেটাকে আমরা ফারেনহাইট স্কেলে কত হবে সেটা বিবেচনা করলেই আমরা দেখতে পারি যে আমাদের সূত্রটা কি ছিল এখানে। তাহলে সি ইজ ইকুয়াল টু কত? সি ইজ ইকুয়াল টু হচ্ছে, লেখার সময় আমরা কি লিখবো? আসলে লেখার সময় আমরা এরকম করে লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সি ইজ ইকুয়াল টু কত? 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা দেওয়া আছে। অতএব ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, হ্যাঁ আমরা জানি না, এটা বের করবো এটা। অতএব ফারেনহাইট স্কেলের তাপমাত্রা F is equal to what জানি না আমরা। আমরা কি জানি? আমরা কি জানি না, অনেক কিছু জানি কিন্তু সবকিছু লেখা যাবে না, যেটা ছোট আছে সেটা লেখা লাগবে, বুঝছো? তাহলে দেখো, তাহলে C বাই 5 আর F মাইনাস 32 বাই 9, ঠিক আছে। ওকে, তাহলে কি করতে হবে? সির মান বসাইতে হবে। সি কত? 35, ঠিক আছে। 35 ভাগ কত? 5। তোমরা ইচ্ছা করলে এফ এর মান যেহেতু বের করবে, এফ টা আগে এভাবে নিয়ে আসতে পারো, একসাথে নিয়ে আসতে পারো। আমি মানে মান বসাই দিচ্ছি ডিরেক্টলি, ঠিক আছে। যার যেমন করে ম্যাথ সলভ করার ইচ্ছা, বুঝছো? ম্যাথ সলভ করার জন্য হচ্ছে তোমার জাস্ট নিজস্ব ইচ্ছা রাখলেই হবে। ওকে, তাহলে আমরা কি পাইলাম? 35। এখানে যদি আমরা লিখি তাহলে কি পাইলাম? আমরা হচ্ছে পাইলাম হচ্ছে 5 7 35 7, 7 ইজ ইকুয়াল টু, এখানে পাবো আমরা হচ্ছে f মাইনাস 32 বাই 9, ঠিক আছে। ওকে, আমরা এটাকে এই পাশে করার চেষ্টা করি, ঠিক আছে। তো এইটাকে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নিয়ে আসলে কত হয়? 7 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 বাই 9, ঠিক আছে। তার মানে আসলে কি হইলো? 7 নং 63, আর এখানে হচ্ছে f মাইনাস 32। ওকে, তো এই f টা পাশে থাকুক, আমরা এখানে নিয়ে আসি, ঠিক আছে। 63 আর এটা মাইনাস 32 এই পাশে আসলে কি হবে? প্লাস 32 ইজ ইকুয়াল টু f। তাহলে কত আসলো আমাদের? দেখো 63 আর হচ্ছে 32, তাহলে 2 আর 3 5, আর এখানে হচ্ছে 3 আর 6 কত? 9, 95 ইজ ইকুয়াল টু হচ্ছে f। অতএব f ইজ ইকুয়াল টু হচ্ছে 95, তার মানে হচ্ছে 95 ফারেনহাইট, ঠিক আছে। ওকে, তার মানে আমরা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পাবো কত? 95 ফারেনহাইট, ঠিক আছে। ওটাকে বলা হয় কি, যদি বলা হয় তো 35 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি বলা হবে? 35 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। 35 ডিগ্রি ফারেনহাইট এভাবে পড়া হবে, বুঝছো? ওকে, তো যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা ক্লাসটি শেষ করবো অবশ্যই। হ্যাঁ, শেষ করার আগে আমাদেরকে হচ্ছে আরেকটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে আর্দ্রতা, বায়ুর চাপ।
সেটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি একটু, ঠিক আছে? স্যার স্যার ম্যাথটা আরেকবার করাই দেন প্লিজ। কে লিখছে এটা? ঈশান শুভ। ঈশান শুভ, তুমি একটু গুনে বলো কয়টা কমেন্ট করছো? আমি গুনতে পারতেছি না কারণ আমার সময় নাই, ঠিক আছে? তবে চোখের আন্দাজে যেটা বোঝা যায় মিনিমাম 30টা বেশি হবে, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে তুমি যে এত কষ্ট করে 30টা কমেন্ট করলা, এটার পানিশমেন্ট কি হবে? হুম, 30টা কমেন্ট কেউ করে? হুম, সবাই বলো, শুভর পানিশমেন্ট কি হবে? ও 30টা কমেন্ট করছে একসাথে, মানে একই সাথে 30টা কমেন্ট করছে একটার পর একটা, এবং সেগুলোর টাইম ডিউরেশনও খুব যে মানে খুব বেশি এমন না, মানে সে উইদিন 1 মিনিটের মধ্যে 30টা কমেন্ট করছে। তার মানে সে যখন কমেন্ট করছে ওই সময় সে আর কিছু শুনে নাই, কিন্তু কমেন্টই করছে, মানে কমেন্ট করার ক্ষেত্রে খুবই ডেডিকেটেড। যাই হোক শুভ, ধন্যবাদ, তুমি নেক্সট টাইম আরো বেশি বেশি কমেন্ট করতে পারবা, দোয়া করে দিলাম, ঠিক আছে? তুমি উইদিন 1 মিনিটের মধ্যে তুমি 100 কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ম্যাথটা তো আমি মুছে ফেলছি ওই পাশে, বুঝছো? এই কারণে হচ্ছে আবার দেখানোটা আমার পক্ষেও টাফ হয়ে যাচ্ছে, আবার লিখতে হবে। তারপরেও আবার তোমাকে একটু আমি দেখাই, ঠিক আছে? যেহেতু তুমি বলছো 30টা কমেন্ট করছেন, কি করা যাবে আর? ওকে, তো আমাদের দেওয়া আছে কি সি ইজ ইকুয়াল টু হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস বা 35, ঠিক আছে? সি ইজ ইকুয়াল টু হচ্ছে 35। আর আর কি আছে, এই ফিজিক্যালটা জানি না আমরা, হোয়াট, ঠিক আছে? তাহলে আমরা আমরা কি জানি? আমরা জানি হচ্ছে c is equal to 5f minus 32/9, এটা হচ্ছে সূত্র আমাদের, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা ধরো f এর মান বের করবো, তাহলে f এর মানটা নিয়ে আসি এখানে, তাহলে গুণ করো, আর গুণ করলে কত হয়? 9 আর 6 গুণ করলে হচ্ছে, সরি, c আর 9 গুণ করলে হচ্ছে 9c, আর এখানে 5 আর f গুণ করলে হচ্ছে 5f, আর এই যে 5 আর 32 গুণ করলে কত হয়? 5 দুগুণ 10 এর 0, আর কত 3 5 15, 15 আর 1 কত 16, তার মানে 160। ওকে, হয়েছে? ওকে, তাহলে হচ্ছে 160 হইলো। এখন হচ্ছে আমরা হচ্ছে এইটাকে দেখো কি করা যায়। তো সির মানটা বসাও, সির মানটা কত হয়? সির মানটা এভাবে করলে আরো কঠিন হয় বেশি, দেখছো? ওইটা ভালো মান বসায়, ঠিক আছে? এখানে কত হয়েছে? এখানে ঝামেলা হচ্ছে এই যে 9 আর 35 গুণ করতে হবে এখন। তো ক্যালকুলেটর না থাকলে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। এখন গুণ করো, 9 35 গুণ দিলে কত হয়? 5 9 45 5, হাতে হলো 4, আর হচ্ছে 3 9 27, আর 4 কত 31, 315, 315, আর এই পাশে আছে 160, ঠিক আছে? এই পাশে 160 এখানে নিয়ে আসো, এই পাশে করি, হচ্ছে 315 যোগ 160, এখানে হচ্ছে 5f, কত হয়? 5 0 হচ্ছে 5, 6 আর 1 7, আর হচ্ছে 1 4 475, 5f। ওকে, তাহলে f ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, f 5f, 5f ইজ ইকুয়াল টু কত? 475। ওকে, তাহলে f ইজ ইকুয়াল টু কত? 475 ভাগ হচ্ছে 5, আনসার আসবে কত? 95। বুঝছো? এটা এটা থেকে আগেরটা সহজ ছিল। তোমরা বললা বুঝো না, এজন্য তোমাদের একবার করে দিলাম, অন্য নিয়মে করাইলাম, ঠিক আছে? ওকে, যদি এটা না বুঝো তাহলে ভিডিও পজ করে আগেরটা দেখবা রেকর্ড ক্লাসে, ঠিক আছে? তাহলেই বুঝবা। চলো আমরা হচ্ছে
শেষ করি। আর্দ্রতা, ওকে, আর্দ্রতা হচ্ছে মূলত বাতাস হালকা নাকি ভারী সেটা বোঝার একটা প্রক্রিয়া, এবং এটা খুব সহজে আমরা বুঝতে পারি যেটার মাধ্যমে যে বাতাসে আসলে জলীয় বাষ্প বা বাতাসের মধ্যে পানি কেমন আছে আসলে, এইটা বোঝায় হচ্ছে তোমার আর্দ্রতা দিয়ে। ওকে, তার মানে একটা জায়গায় বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে বা পানি বাষ্প আছে সেটা আমরা বোঝাবো হচ্ছে আর্দ্রতা দিয়ে। ওকে, এখন বাতাসের মধ্যে জলীয় বাষ্প কোন জায়গা থেকে আসে? এই যে আমরা বললাম যে সূর্য হচ্ছে সবচেয়ে বড় তাপের উৎস, তাহলে সূর্য থেকে তাপ আসে, এবং তোমরা জানো যে পৃথিবীর বেশিরভাগ অংশ হচ্ছে পানি এবং খুব অল্প অংশ হচ্ছে স্থলভাগ। তাহলে এই যে পানিগুলো আছে এই পানিগুলো কি হয়? সূর্যের তাপে বাষ্প হয়। হুম, এই বাষ্পগুলো বাতাসে ভেসে বেড়ায়। তো বাতাসের মধ্যে যখন বাষ্প পরিমাণ বেড়ে যায় তখন এটাকে বলে কি হয়েছে? আর্দ্রতা বেড়ে গেছে, হিউমিডিটি বেড়ে গেছে। ওকে, তার মানে হচ্ছে উষ্ণ বাতাসে পানি বাষ্প হয়ে বেশি পরিমাণে মিশতে পারে, বুঝছো? ওকে, তাহলে আর্দ্রতা কি? বাতাসে থাকা পানির পরিমাণকে বলা হয় আর্দ্রতা, বা জলীয় বাষ্পকে বলে আর্দ্রতা। ওকে, আর্দ্রতা কখন কেমন সেটা বুঝতে পারি আমরা হচ্ছে তাপমাত্রার হিসাব করলে। কারণ তাপমাত্রা বাড়লে কি হয়? পানি বেশি বাষ্প হয়, তার মানে আর্দ্রতা বাড়ে। ওকে, তাই তাপমাত্রা বাড়লে বাতাসে আর্দ্রতা পরিমাণও বাড়ে। ওকে, গরম দিনে কি হয়? আমাদের শরীর ঘামে ভিজে যায়। কেন? কারণ বাতাসের মধ্যে কি থাকে? বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে। নরমালি আমরা সবসময় ঘামি, ঠিক আছে, বা সবসময় আমার শরীরটা ঘামার চেষ্টা করে, কিন্তু যখন শীতকাল থাকে তখন বাতাসের মধ্যে জলীয় বাষ্প কম থাকে। কম থাকার কারণে তোমার শরীর থেকে যে জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে সেইটা বাতাসে খুব সহজে মিশে যাচ্ছে, এই জন্য তোমার শরীরের মধ্যে জলীয় বাষ্প থাকতেছে না। এই কারণে তোমার শরীরে বাষ্প জমা হয়ে ঘামে পরিণত হচ্ছে না। কিন্তু যখন বর্ষাকাল বা গরমকাল, সে সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে। এই কারণে তোমার শরীর থেকে যে তাপমাত্রার কারণে জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে সেটি বাতাসে মিশতে পারে না বা বাতাসের সাথে অ্যাডজাস্ট হয় না, তখন তোমার শরীরে থেকে যায় এবং সেটি ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়, যেটা আমরা ঘাম হিসাবে দেখতে পাই, বুঝছো? তাহলে তাপমাত্রা কমালে কি হয়? তাপমাত্রা কমালে অবশ্যই কি জলীয় বাষ্প কম থাকবে বাতাসে, তাহলে সেই সময়টায় বাতাস বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে। এজন্য আমরা হচ্ছে শীতকালে ঘেমে যাই না। ওকে, সে সময় আর্দ্রতাও কম থাকে। শীতকালে ত্বক শুষ্ক থাকে, কারণ কি? যতটুকু জলীয় বাষ্প হয় ও নিয়ে যায়। ওকে, এখন হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপ আসলে কি জিনিস চিন্তা করো। চাপ মানে কি? চাপ বলতে আমরা কি বোঝাই? প্রেসার করা কোনো কিছুতে, ঠিক আছে না? ওকে, তার মানে বাতাস কোন একটা জায়গায় যে প্রেসার ক্রিয়েট করে সেটি হচ্ছে বায়ুচাপ। এখন বাতাস কিভাবে প্রেসার ক্রিয়েট করে? বাতাস কি তোমরা ছোটবেলায় পড়ছো না? ক্লাস 5 এ বা ক্লাস 6 এ তোমরা পড়ছো যে হচ্ছে বাতাস বা বায়ু একটা পদার্থ। কারণ কি? বায়ু বল প্রয়োগে বাতাস সৃষ্টি করে। এখন তুমি যদি বাতাসকে এক জায়গায় আটকায় রাখো তাহলে কি হবে? সে যেই বক্সে বা যে জায়গায় আটকায় রাখছো সেই জায়গার বা সেই জিনিসের তল বরাবর লম্বভাবে সে কি করবে? একটা বল প্রয়োগ করবে। লম্বভাবে যতটুকু বল প্রয়োগ করবে সেটা হবে তার কি? চাপ। এই যে একটা জায়গা তুমি আটকায় রাখবা সেটা যদি একটা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা জিনিস হয়, সেটা আয়তন যদি 1 মিটার স্কয়ার হয়, তাহলে সেই জায়গায় 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যে পরিমাণ সে হচ্ছে এই বল প্রয়োগ করবে সেটাই হবে হচ্ছে ওই জায়গার বাতাসের চাপ, বুঝছো? তার মানে বায়ুমণ্ডলে যে বাতাস আছে সেই বাতাসটা 1 মিটার স্কয়ার জায়গার মধ্যে যে পরিমাণ চাপ দেয় বা যে পরিমাণ বল প্রযুক্ত করে সেটি হচ্ছে তার বায়ুচাপ। সহজ ভাষায় বাতাস যে চাপ প্রয়োগ করে বা বাতাস যে বল প্রয়োগ করে সেটি হচ্ছে বায়ুচাপ। বাতাসের কণিকাগুলো তাদের ওজন দিয়ে কোন একটা স্থানে যে পরিমাণ চাপ সৃষ্টি করে সেটি হচ্ছে বায়ুচাপ, ঠিক আছে? তাপমাত্রা বাড়লে তাহলে কি হয়? তাপমাত্রা বাড়লে বায়ুটা কি হয়? বেড়ে যায়, বিস্তৃত হয়। কেন? কারণ আমরা আগেই দেখছি যে পদার্থের গঠনের মধ্যে তোমরা পড়ছো যে যখন একটা বস্তুর তাপমাত্রা বাড়ায় দিই তখন সেই বস্তুর মধ্যে কণিকাগুলো থাকে সেই কণিকাগুলো কি হয়? দূরে সরে যায় আস্তে আস্তে। অ্যাটম গুলো দূরে সরে যায়, তখন কি হয়? সম্প্রসারিত হয়। সম্প্রসারিত হলে কি হয়? একটা জায়গায় যদি মনে করো যে 4-5 জন মানুষ এক জায়গায় হচ্ছে জড়ো হয়ে আছে, হঠাৎ করে সেই জায়গায় কোনো একটা অ্যাক্সিডেন্ট করলো বা দুর্ঘটনা করলো, সবাই কি হবে? দৌড় দিবে না? তো ধরো এক জায়গায় অনেকগুলো কণিকা বা অ্যাটম জড়ো হয়েছিল, তুমি যখন তাপ দিছো, কোন একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, তখন
কি হবে, এগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দৌড় দিবে। তখন কি হবে, তখন হচ্ছে যেই পাত্রের মধ্যে তুমি রেখে দিছো সেই পাত্রের ওয়ালে যে তারা হচ্ছে ধরাম করে ধাক্কা দিবে। ধাক্কা দিবে না? ধরো তুমি একটা কাঁচের জায়গার মধ্যে একটা মানুষকে রাখছো, তুমি হঠাৎ করে হচ্ছে একটা বিদ্যুটে আওয়াজ করছো, মানুষ দৌড় দিবে, দৌড় দিয়ে যেতে পারবে না। তো কি হবে, কাঁচের ওয়ালের মধ্যে ধাম করে বেজে যাবে, ঠিক আছে না? তো এই যে কণিকাগুলো বেজে যাচ্ছে, যে পাত্রে রাখছো সেই পাত্রে বা যে জায়গায় তুমি রাখছো সেই জায়গায় চাপটা বেশি হবে, কারণ তুমি যখন প্রেসার বেশি দিবা, মানে তাপ যত বেশি দিবা তখন হচ্ছে এই চাপটা বেশি হবে। ওকে, তাপমাত্রা কমাইলে কি তার ঠিক ব্যতিক্রম হবে। তার মানে হচ্ছে তাপ কমাইলে বাতাস ঠান্ডা হয়ে যায়, ঘন হয়ে যায়, ভারী হয়ে যায়, তখন হচ্ছে চাপটাও কমে যায়। ফলে কি হয়, বায়ুচাপ তখন কমে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে কি হয়, মনে রাখার কৌশল এখানে লিখে দিছি। গরম বাতাসে হালকা হয়, তাই বায়ুচাপ কি হয়, কম হয়ে যায়, ঠিক আছে? গরম বাতাস কি হয়, হালকা হয়ে যায়, দূরদর্শ হয়ে যায়, ঠিক আছে? দূরদর্শ হয়ে গেলে কি হয়, হালকা হয়ে যায়। এখন তুমি যদি এটাকে বদ্ধ করে করো সেটা এক বিষয়, বদ্ধ করে করলে প্রেসার ক্রিয়েট হবে। আর যদি তুমি খালি জায়গায় রেখে দাও তাহলে কি হবে, দূরে দূরে চলে যাবে, তখন কি হবে, চাপ কম থাকবে, ঠিক আছে? ওকে, আর যদি তুমি খোলা জায়গায় এই জিনিসটা করো, তাহলে যে জায়গায় তোমার তাপমাত্রা কমাবা সে জায়গায় কি হবে, সে জায়গায় হচ্ছে আমাদের বাতাসটা কি হবে, ভারী হবে। বাতাসটা ভারী হলে সেই বাতাস কি ওজন বেশি হবে, ভারী বাতাসের ওজন বেশি, এই ভারী বাতাসটা কি হবে, তখন চাপ বেশি প্রয়োগ করবে, ঠিক আছে? আবার বোঝো, প্রথমত হচ্ছে আমরা বলছি যে যখন তাপমাত্রা আমরা বাড়াবো তখন বায়ুচাপ বাড়বে, সেটা কি বদ্ধ পাত্রে। কিন্তু যখন খোলা পাত্রে হিসাব করবো, আমরা খোলা পাত্রে বলতে এই যে আমাদের পরিবেশ খোলা, এখানে যখন হিসাব করব তখন আমরা কি করব, তাপমাত্রা বাড়লে এই বাতাসগুলো কণিকাগুলো চলে যাবে দূরে দূরে। দূরে দূরে যাওয়ার কারণে কি হবে, তারা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় দূরে সরে যাওয়ার কারণে হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাওয়ার কারণে আমি যখন একটা এরিয়ার মধ্যে বাতাস নিব, সেই বাতাসের ওজন কমে যাবে। ওজন কমলে বলটাও কমবে, বাতাস দ্বারা যে বল, এই কারণে চাপটাও কমে যাবে। আবার যদি যখন আমরা তাপমাত্রা কমাই দেবো তখন কি হবে, এই বাতাসটা ভারী হবে, ভারী হওয়ার কারণে ওজন বেশি হবে, ওজন বেশি হওয়ার কারণে তার বলটা বেশি হবে এবং হচ্ছে চাপটা বেশি হবে। ওকে, সর্বশেষ হচ্ছে আজকের ক্লাসটা এখানেই শেষ, ঠিক আছে? ওকে, সো তোমরা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।